KTV Originals। নমস্কার, স্টেডিয়াম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা কথা আছে বাংলায়, শেষ হইয়াও না হইল শেষ। কালকে ভারত পাকিস্তান ম্যাচ যেন সেরকমই প্রতীকী একটা ম্যাচ, যেখানে খেলা শেষ হয়ে গেছে সেই কতক্ষণ, কিন্তু খেলাকে ঘিরে বিতর্ক তাড়া করছে আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং পাকিস্তানকে, এবং জনমত অ্যাকচুয়ালি ভাগ হয়ে গেছে এই সাবকন্টিনেন্টে যে কারা ঠিক কারা ভুল। কিন্তু তার আগে বলি, আমাদের এই শো পাওয়ার্ড বাই SNU, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি এবং প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, আর আমাদের গিফট স্পন্সর অ্যাশিওর। আপনারা জানেন কুইজের উত্তর দিতে গেলে পুজোর আগে টাটকা পুরস্কার আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু পাকিস্তান টিমের জন্য কি অপেক্ষা করছে? এখন অবধি লাহোর এয়ারপোর্টে তো তারা পৌঁছয়নি, তাই পচা ডিম টোম্যাটো কিছুই নেই। ওই পচা ডিম টোম্যাটোগুলো বরঞ্চ তারা ছুটছেন ভারতের দিকে, ভারতের মনোভাবের দিকে। আমার সঙ্গে আজকে শোতে বরাবরের মতো জয়জ্যোতি ঘোষ, কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর। আমরা আজকে শোতে এই করমর্দনের শৈত্য নিয়ে যেরকম একটা মহা বিতর্ক হবে এবং সেটাই যে শোর আজকের বিষয় হবে, এটা কিন্তু বিশ্বাস করুন আজকে সকালেও জানতাম না। আজকে সকালবেলা বলতে গেলে ঘুম ভাঙলো পাকিস্তান টেলিভিশনের একটা ফোনে। পাকিস্তান টিভির একজন অ্যাঙ্কার তিনি ফোন করেছিলেন, যদিও সিঙ্গাপুর বেসড, প্রাইমারিলি রান বাই পাকিস্তান, এবং তখন তারা দেখলাম ক্ষোভে ফেটে পড়েছেন এটা নিয়ে। এবং একজন একটা খুব মজার কথা বলেন, ওখানকার পাকিস্তানি যিনি সাংবাদিক, বললেন বিরাট কোহলি ভারতের দলের ক্যাপ্টেন থাকলে এই জিনিস ঘটতো না। জয়, যদি কি বলবে? না, বিরাট কোহলি ভারতের ক্যাপ্টেন থাকলেও এই জিনিসই ঘটতো, কারণ এখানে কালকের প্রেস কনফারেন্সে এটা পরিষ্কার, যেটা সূর্যকুমার যাদব বলেছেন যে BCCI এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যালাইন্ড এখানে, এবং এই যে করমর্দনটা হয়নি এটা খুব আগে থেকেই কিন্তু এটা প্রিমেডিটেটেড ছিল। তাই বিরাট কোহলিও যদি ক্যাপ্টেনের, এখানে ক্যাপ্টেন্সির ব্যাপারই নেই, যে কেউ ক্যাপ্টেন থাকলে একই জিনিস হতো, যেটা সূর্যকুমার থাকার ফলেও হয়েছে গতকাল। এবং এই যে একটা বিশাল বলতে গেলে প্রায় একটা ক্রিকেট ম্যাচ হয়ে যাচ্ছে করমর্দন না করা নিয়ে, ভাবতে পারেন। এই করমর্দন না করা নিয়ে পাকিস্তান অফিসিয়ালি প্রোটেস্ট করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যিনি চেয়ারম্যান, তিনি আবার PCBর হর্তাকর্তা, তিনি আবার রেগেমেগে বলেছেন যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, তার কাছে আমরা কমপ্লেন করেছিলাম, তারপরেও তিনি ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? এবং ভারতের বিরুদ্ধে এই ম্যাচ রেফারির বিরুদ্ধে কমপ্লেন জানাতে দেরি হয়েছে বলে পাকিস্তান বোর্ডের যিনি ইন্টারন্যাশনাল ডিরেক্টর, তার নাম হচ্ছে উসমান ওয়ালা, তাকে বহিষ্কার করেছে পাকিস্তান। ভাবতে পারেন কি না, এই অভিযোগটা জানাতে হয়তো 3 ঘন্টা বা 2 ঘন্টায় হওয়া উচিত ছিল, সেটা হয়েছে 5-6 ঘন্টায়। কেন দেরি হয়েছে সেজন্য তাকে সাসপেন্ড করে দিয়েছে পাকিস্তান, তার ইন্টারন্যাশনাল ডিরেক্টরকে, যে কেন ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে দেরি হয়েছে। কোথাও মনে হয় যে পাকিস্তানের যিনি সর্বাধিনায়ক আর্মি, যিনি জেনারেল, সেই আসিম মুনির মনে হচ্ছে এর নেপথ্যে, অথবা কারণ এইরমভাবে একটা ইস্যু নিয়ে এক কাট্টা হতে পারতো না পাকিস্তান। এবং পাকিস্তান যে হেরেছে, গোহারান হেরেছে, জয়, যদি সেটা থেকে মনোযোগটা কমপ্লিটলি তারা ঘুরিয়ে দিয়েছে একদমই। এবং পাকিস্তানের যেগুলো মেইন ডেইলি, সেখানে কিন্তু খেলা নিয়ে তেমন আলোচনাই নেই। আমি খালি একটা আজকে দৈনিকের কথা বলবো, পাকিস্তান দৈনিক ডন, ভীষণ পপুলার, এবং সেখানকার মেইন যে স্টোরিটা আজকে একদম লিড স্টোরি, সেটার হেডার আমি বলছি, PCB 6 পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ রেফারিজ রিমুভাল ফ্রম এশিয়া কাপ ওভার অ্যালিজড ভায়োলেশনস অফ ICC রুলস। ম্যাচ নিয়ে কোনো কথা নেই, পুরোটাই করমর্দন নিয়ে কথা রয়েছে। কেন করমর্দন করলো না, কেন কি হলো না, যেটার এক্সপ্লেনেশনও অলরেডি ইন্ডিয়ান ক্যাপ্টেন দিয়েছে। কিন্তু তারপরেও PCB এই যে অবস্থান, এবং একই সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে মহসিন নাকভি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, PCB has lodged a complaint with the ICC regarding violations by the match referee of the ICC Code of Conduct and the MCC laws pertaining to the spirit of cricket. কিন্তু কিছু কিছু বিষয় তো স্পিরিট অফ ক্রিকেটের ঊর্ধ্বে মহসিন নাকভি, আর এটা গতকাল কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ভারত অধিনায়ক। এবং তারপরে যেটা হয়েছে আপনারা দেখতেই পেয়েছেন, কি বলবেন?
আমি শুধু বলবো যে আমরা এখানে কলকাতা টিভিতে একটা ওপিনিয়ন পোল করিয়েছিলাম যে আপনারা কি মনে করেন সূর্যকুমার যাদবের কি কালকে করমর্দন করা উচিত ছিল, বা ইন্ডিয়ান টিমের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কি করমর্দন করা উচিত ছিল? প্রথমত টসে করমর্দন করেনি ভারত, বেরিয়ে যান সূর্যকুমার যাদব। খেলা শেষে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে করমর্দন না করে হনন করে হাঁটতে থাকেন সূর্যকুমার যাদব সঙ্গী ব্যাটসম্যানকে নিয়ে। তার সঙ্গী ব্যাটসম্যান ছিলেন শিবম দুবে। এবং তারপর পাকিস্তান কোচ মাইক হেসেন যখন ভারতীয় ড্রেসিং রুমের দিকে যান, গিয়ে দেখেন ড্রেসিং রুমের দরজা বন্ধ, অর্থাৎ ভারত কাউকে ঢুকতেই দেয়নি ভেতরে এবং কমপ্লিটলি নিজেদের সেক্লুডেড রেখেছিল, কারোর সঙ্গে কথা বলেনি। এটা ঠিক করেছে কিনা এটা নিয়ে আমরা ওপিনিয়ন পোল করেছি। ওপিনিয়ন পোলের রেজাল্টটা দেখুন, 70%, আপনারা 70% বলছেন যে ভারত ঠিক করেছে, 70% বলছেন যে করমর্দন না করে ভারত ঠিক করেছে। কিন্তু সবাই কি তাই বলছেন? 28% বলছেন না, 2% বলেছেন কোনো মন্তব্য নয়। এই 28%-এর মধ্যে কিন্তু একজন শিক্ষাবিদ আছেন, পবিত্র সরকার। আমরা বিভিন্ন ইন্টেলেকচুয়ালদের কাছে আজকে ফোন করছিলাম, ফৌজিদের কাছে ফোন করছিলাম, তাদের কি ওপিনিয়ন। পবিত্র সরকার বলছেন যে ম্যাচটা ম্যাচ, যুদ্ধটা যুদ্ধ। মানুষ যুদ্ধ করে, একটা দেশ যুদ্ধ করে অন্যকে মারার জন্য, তার ভূখণ্ড নেওয়ার জন্য। যুদ্ধের মধ্যে একটা আগ্রাসন জড়িত থাকে, সেটা একটা ব্যাপার। কিন্তু যখন না ম্যাচ খেলতেই তুমি রাজি হয়েছো, তাহলে তুমি করমর্দনের সৌজন্য দেখাবে না কেন? এবং এই অসৌজন্য দেখিয়ে তুমি কিন্তু তোমার দেশকে অসম্মানিত করছো, প্রতিবেশী দেশকেও অসম্মানিত করছো। এটা বলছেন পবিত্র সরকার। কিন্তু সবাই তা বলছেন না। জয়জ্যোতি একজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে কথা বলছে, তিনি কি বলছেন একটু শুনবো। বলো। উনিও একদম পবিত্র সরকারের শুরুই তাল মিলিয়েছেন। তিনি সৈয়দ কিরমানি 83 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সদস্য, এবং তিনি যেটা বলছেন যে হ্যান্ডশেক করা উচিত ছিল। মানে ক্রিকেট এবং রাজনীতি দুটো আলাদা বিষয়, মানে মূল কথাটা হচ্ছে হ্যান্ডশেক করা উচিত ছিল। এই সৈয়দ কিরমানি দেখছি যে ভিন্ন মতামত পোষণ করছেন, বাকি মোরললেস কিন্তু সবাই ওই যেটা সূর্যকুমার যাদব করেছেন বা বিসিসিআই যেটা করতে বলেছে বা ম্যাচ রেফারি সেটাই সঠিক বলছেন বাকিরা, কিন্তু সৈয়দ কিরমানি ভিন্ন পথে হেঁটেছেন এক্ষেত্রে। রাজু মুখার্জিকে আমি ফোন করেছিলাম। রাজু মুখার্জি বাংলার প্রাক্তন ম্যাচ রেফারি, বাংলা থেকে প্রচুর ম্যাচে রেফারিং করেছেন, বাংলার অধিনায়ক ছিলেন, পূর্বাঞ্চলের অধিনায়ক ছিলেন। তিনি বলছেন যে আমি তো ম্যাচ রেফারির নিয়ম ঘেটে দেখছি, কোথাও বলা নেই তো যে টস করমর্দন করতেই হবে। কোনো ক্রিকেটের আইনে নেই যে করমর্দন করতেই হবে। এটা স্পিরিট অফ ক্রিকেট, করতেই হবে এরকম কোনো কথা নেই। কাজে এত কথা হচ্ছে কেন? বিসিসিআই অফিসিয়াল দুবাইতে তিনি কি বলেছেন শুনবো। বিসিসিআই অফিসিয়াল বলছেন, লুক, ইফ ইউ রিড দ্য রুল বুক, there is no specification that shaking hands with the opposition is a must. কোথাও নেই। It is a goodwill gesture and a sort of convention, not law, that is followed globally across the world. তার মানে এটা একটা সৌজন্য, স্বাভাবিক সৌজন্য, যেটা সারা পৃথিবীতে ফলো করা হয়। If there is no law, the Indian cricket team is not bound to shake hands with the opposition with whom there is a history of a drained relationship. যেখানে একটা খুব এই ধরনের রিলেশনশিপ রয়েছে, অগ্নিগর্ভ সম্পর্ক রয়েছে, সেখানে যদি নিয়মে না থাকে ক্রিকেটের, তাহলে ইন্ডিয়ান টিম সেটা করতে বাধ্য নয়। এবং কোথাও যেন মনে হচ্ছে যে 7 উইকেটে হারানোর চেয়ে এই করমর্দনের শৈত্যটা পাকিস্তানকে ধাক্কা দিয়েছে বেশি। তাই জয়জ্যোতি আমার মনে হয় যে বা যারা, নিশ্চয়ই গৌতম গম্ভীর এর পেছনে আছেন বলে আমার মনে হয়, এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, তারা পাকিস্তানকে ঠিক যেখানে অ্যাটাক করতে চেয়েছিলেন সেখানেই অ্যাটাক করেছেন একদম। আর ম্যাচ থেকে ফোকাসটাও ঘুরে গিয়েছে। এবার দেখার বিষয় যে এই জিনিসটা তো এর পরের ম্যাচগুলোতেও চলবে, মানে 21শে সেপ্টেম্বর যদি আবারও ইন্ডিয়া পাকিস্তান হয়, সেখানেও কিন্তু এই দৃশ্যটাই হবে। তারা কিন্তু মানে সূর্যকুমার যাদবরা কিন্তু হ্যান্ডশেক করবেন না। তাই দেখার বিষয় তখনও কি ম্যাচের থেকে ফোকাসটা সরে যায় কিনা। আমরা একটু গ্রাফিক্সে দেখতে চাইবো গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের কি বক্তব্য, তারা কি বলেছেন। আপনারা অনেকেই জানেন, তবে আমরা একটু গ্রাফিক্স বলবো যে পিসিআরকে, যে সূর্যকুমার যাদবের বক্তব্য কালকে, যেটা তিনি বলছেন যে কিছু কিছু বিষয় খেলোয়াড়ি মানসিকতার থেকেও বেশি হয়। আমরা পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের পাশে রয়েছি, ভারতের সাহসী সেনাবাহিনীর পাশেও রয়েছি, এটা বলছেন সূর্যকুমার যাদব। আর একই সঙ্গে কোচ গৌতম গম্ভীর তিনি কি বলছেন সেটাও দেখবো। অবশ্যই পিসিআরকে বলবো যে একবার দেখাতে। এখানে তিনি বলছেন যে দল হিসেবে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিহতদের পরিবারের পাশে থাকতে চেয়েছিলাম, সেটাই করে দেখিয়েছি। অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনার উপর গর্বিত। গৌতম গম্ভীর বরাবরই ন্যাশনালিস্টিক এবং তার এই মন্তব্য। গৌতম দা, দেখো, আমার মনে হয় কোথাও যে
ভারতীয় ক্রিকেট নর্মালি যারা বলছেন পবিত্র সরকার যেটা বলছেন সেটা ইজ আন্ডারস্ট্যান্ডেবল, বাট ভারতীয় ক্রিকেট এমন একটা জিনিস না যেটা বলিউডের চেয়েও সময় সময় বড়, সেটা ভারতীয় জীবন। সেখানে তুমি হ্যান্ডশেক করছো, জড়িয়ে ধরছো, এটা খুব ইনসেনসিটিভ একটা ছবি হয়ে কালকের দিনে দেখা যেত, যেখানে ভারতীয় জনতার মুডটা তো এক্সট্রিমসে ছিল। তাই আমার মনে হয় একদিক থেকে হ্যান্ডশেক না করে, কোনো অসভ্যতা তো করা হয়নি, কেউ তো কাউকে ধাক্কা দেয়নি, লাথি মারেনি, হ্যান্ডশেক করেনি, করতে চায়নি। এখন চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, ব্রেক থেকে ফিরে এক ফৌজি অফিসারের এই নিয়ে কি ওপিনিয়ন আপনাদের শোনাবো। স্টেডিয়াম বুলেটিনে ফেরত এলাম ব্রেক থেকে। আমাদের হ্যান্ডশেক না করাটা এটা অনেকটা আগে থেকেই ডিসাইড হয়েছিল। তার জন্য খেলার আগে যখন টস হয়েছিল তখন ক্যাপ্টেন হ্যান্ডশেক করেনি ওদের ক্যাপ্টেনের সাথে, এবং খেলার শেষের দিকে তার সাথে আমরা হ্যান্ডশেক করি। এই জিনিসটা কিন্তু আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম, এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম ভেবেছিল ওরা ক্রিকেট খেলবে, স্পোর্টসম্যানশিপ একদিকে, ক্রিকেট আরেকদিকে। ওরা হয়তো এই স্পোর্টসম্যানশিপটা দেখায়নি, যার জন্য পাকিস্তান হয়তো অফিসিয়ালি এটা প্রোটেস্ট করেছে, এবং প্রোটেস্ট করার জন্য হয়তো আইসিসি আমাদের একটা ইয়ে দিতে পারে। কিন্তু সেই জিনিসটা একবার মানে সবাইকে জেনে রাখা দরকার, কারণ যে ব্লাড অ্যান্ড ক্রিকেট ডোন্ট গো, ব্লাড অ্যান্ড ফ্রেন্ডশিপ ডোন্ট গো টুগেদার। ফৌজি অফিসারের কথা শোনাবো বলেছিলাম, এবং সেই কথাটা আপনারা প্রথমেই শুনলেন। তিনি বলছেন কি না, বলছেন যে রক্ত আর বন্ধুত্ব একসঙ্গে চলে না, এটাই জওয়ানদের বক্তব্য। এমনকি ভারতবর্ষের অনেক মানুষের তাই বক্তব্য যে এত রক্তপাত হয়েছে, এরপর আবার বন্ধুত্ব, আবার তো তুমি বন্ধু পেছনে ছুরি মারবে। এইটা একটা সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা যে খুব কাঙ্ক্ষিত তা নয়, কিন্তু ভারতীয় জনতার হয়তো এই সেন্টিমেন্টটাই হয়েছে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে ডিল করে। ভারতীয় ক্রিকেট মহলে এই সেন্টিমেন্ট আছে আমি বলবো না, কিন্তু এবার এমন একটা পরিস্থিতি হয়েছে যে এই পরিস্থিতিতে লোকে অন্যরকম ভাবতে, অন্যরকম আচরণ করতে অ্যাবসলিউটলি বাধ্য। এবং আমার মনে হয় সূর্যকুমার যাদব কতদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন থাকবেন জানি না, হয়তো কোনো একটা সময় শুভমন গিল তার ব্যাটনটা নিয়ে নেবেন, কিন্তু ভারতীয় ক্রিকেট ইতিহাসে সূর্যকুমার যাদবের একটা জায়গা অধিনায়ক হিসেবে চিরকালীন থাকবে। কালকে এই স্ট্যান্ডটা নেওয়ার জন্য এবং একদম সামরিক বাহিনীর অফিসারের মতো ম্যাচটা শেষ করে যে ভঙ্গিতে তিনি ফিরলেন, তাকে কুর্নিশ জানানো ছাড়া কোনো উপায় নেই। অবশ্যই, মানে এটা হ্যাটস অফ। এবং কালকের প্রেস কনফারেন্স এবং প্রেজেন্টেশন সেরিমনিতেও যে বক্তব্যটা রেখেছেন জাস্ট অসাধারণ, একদম সঠিক। আমি একদম সহমত যে এত ক্যাপ্টেন এসছে ইন্ডিয়ান ক্রিকেটে, তবে এরকম স্ট্যান্ড পয়েন্ট যতই ইনস্ট্রাকশন থাকুক, তার যে স্ট্যান্ড পয়েন্টটা এটাও দুর্ধর্ষ, এবং 6 মেরে ম্যাচ শেষ করা, তারপরে এত স্মার্ট প্রেজেন্টেশন সেরিমনিতে তার বক্তব্য, একই রকম বক্তব্য প্রেস কনফারেন্স সাংবাদিকদের বৈঠকে। তো এটা কিন্তু অবশ্যই সূর্যকুমার যাদবকে একটা আলাদা মাত্রায় নিয়ে যাবে। খুব ইন্টারেস্টিং। পাকিস্তান বলছে অসৌজন্যের কথা। কালকে হোস্ট ব্রডকাস্টার মানে সোনির যে অফিসিয়াল ইন্টারভিউ, সে ইন্টারভিউতে পাকিস্তান ক্যাপ্টেন আসেননি। কেন আসেননি না, ভারত যেহেতু হ্যান্ডশেক করেনি, ভারত হ্যান্ডশেক করেনি বলে পাকিস্তান ক্যাপ্টেন তিনি ব্রডকাস্টিং চ্যানেলে ইন্টারভিউ দেননি। আর ওই ব্রডকাস্টিং চ্যানেল থেকে তো পাকিস্তানও টাকা রোজগার করে। আজকে ওই ম্যাচটা সোনিতে ব্রডকাস্ট হচ্ছে বলে মার্কেটিং পার্টনার্স আছে বলে টাকা উঠছে লক্ষ লক্ষ টাকা, আর তার ভাগ পাকিস্তান বোর্ডও পাচ্ছে। এশিয়া কাপ টাকা পাচ্ছে, সেখান থেকে পাকিস্তান বোর্ড পাচ্ছে। অর্থাৎ ওই সে একটা বাংলায় কথা আছে না, চোরের মার ওপর চোরের ওপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়া, এটা তো তাই একদমই। আর একটা জিনিস ক্লিয়ার না, যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডে একই কথা বলছে, ম্যাচ রেফারি যদি বলে দেয় দুই ক্যাপ্টেনকে, যে ইনস্ট্রাকশন দিয়ে যায় যে হাত মেলাবে না, তোমরা করমর্দন করবে না, তারপরে তো এটা প্রশ্নটাই আসছে না যে আমি কেন এই প্রেজেন্টেশন সেরিমনি বয়কট করবো। তাই না, ম্যাচ রেফারি কোনো ইনস্ট্রাকশন দেননি, এটা ম্যাচ রেফারি ইনস্ট্রাকশন দেওয়ার কথাই নয়। ম্যাচ রেফারি কি করে তোমায় বলবেন যে তুমি কিন্ডারগার্টেনের ছেলের মতো কি করবে না করবে? ম্যাচ রেফারি বলেছেন যে ম্যাচ রেফারির কাছে যখন এসছে, ম্যাচ রেফারি বলেছেন এটা তো আমার দেখা, এটা তো আইনের মধ্যে পড়ছে না। ম্যাচ রেফারির দায়িত্ব কি? আমরা প্রণব রায়, বাংলার প্রাক্তন টেস্ট ক্রিকেটার এবং যিনি দীর্ঘদিন ম্যাচ রেফারি থেকেছেন, তাকে জিজ্ঞেস করব। একটু জাস্ট প্রণব রায়ের ইন্টারভিউটা শুনুন, তাহলেই বুঝতে পারবেন ম্যাচ রেফারির কাছে কি চাওয়া হয়। ওভার টু ইউ প্রণব রায়। ব্যাপারটা হচ্ছে যে মাঠে খেলার শেষে যে আনঅফিশিয়ালি রিচুয়ালসটা, যে মাঠের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ খেলার শেষে ফ্রেন্ডশিপ, মাঠের মধ্যে যে যুদ্ধটা হয় তখন একরকম, আর খেলার শেষে আবার হ্যান্ডশেক করে আমরা শেষ করি।
কিন্তু এটা কোথাও আমার মনে হয় না লেখা আছে যে করতেই হবে। তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বেশ কিছু বছর ধরে এই জিনিসটা আমরা দেখে আসছি, আর এটা একটা হয়ে এসছে যে মাঠে খেলার শেষে সবাই সবাইকে হ্যান্ডশেক করে। এবার আমাকে একটা কথা বলো, এই যে মাঠে খেলার আগে যে ন্যাশনাল অ্যানথেম হয়, কোথাও কিন্তু লেখা নেই, এগুলো তৈরি হয়েছে, কিন্তু কোনো জায়গায় লেখা নেই যে ম্যাচ চলার আগে ন্যাশনাল অ্যানথেম বাজাতেই হবে। যদি না বাজানো হয় কেউ কিছু মাইন্ড করবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে তর্ক বিতর্কটা হচ্ছে, তার কারণ হচ্ছে যেহেতু ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তাপ চলছে, একটা যুদ্ধের ব্যাপার চলছে, যেসব ঘটনা ঘটে গেছে তার থেকে দুটো দেশের মধ্যে একটা বিরক্তি তৈরি হয়েছে, এবং সেই রকম জায়গায় দাঁড়িয়ে এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন যেভাবে তার ম্যাচের শেষে তার ইন্টারভিউতে সে তো বলেই গেল স্ট্রেট অ্যাওয়ে যে সেই সমস্ত মানুষদের কথা যারা পাইলটে মারা গেছে, বা সেই সমস্ত জওয়ানদের কথা যাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকের ম্যাচটা। তো ঠিক আছে, এখানে ম্যাচ রেফারির কিছু করণীয় আছে, কারণ পাকিস্তান ম্যাচ রেফারি রিমুভেল চেয়েছে, ম্যাচ রেফারির কিছু করণীয় আছে? আমার মনে হয় না ম্যাচ রেফারির এখানে তো কিছু, ম্যাচ রেফারির কাজটা কি যদি আমি ছোট্ট করে বলি, ম্যাচ রেফারির কাজ হচ্ছে যে একটা ম্যাচ, সেই ম্যাচটার চলার আগে সমস্ত কিছু দেখা, যে সেই ম্যাচটা চলার জন্য যা যা দরকার সমস্ত জিনিসগুলো ঠিক আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ম্যাচটা যাতে ঠিক মতো শেষ করা যায়, সেটা হচ্ছে সবচেয়ে মানে তোমার যেটা বলবো আর কি প্রায়োরিটি ম্যাচ রেফারির কাছে, যে ম্যাচটাকে শেষ করার দায়িত্ব ভীষণভাবে তার উপর রয়েছে। এই যে গন্ডগোল এগুলো হয়, ম্যাচ রেফারি এসে সেটাকে ঠিক করে যাতে ম্যাচটা অ্যাবান্ডন না হয় বা ম্যাচটা মাঝ পথে যেন নষ্ট না হয়ে যায়। দায়িত্ব ম্যাচ রেফারির থাকে যে ম্যাচটাকে শেষ করা। তো ম্যাচটা তো শেষ হয়েছে, কোনো তো অসুবিধা হয়নি, শুধু হ্যান্ডশেক মাঝখানে হয়নি, তো ম্যাচ রেফারির এখানে তো মাথা গলানোর জায়গা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে। প্রণব রায়ের বক্তব্য শুনলেন যে ম্যাচ রেফারির কাজ ম্যাচটা সুষ্ঠুভাবে শেষ করা। কে ম্যাচের মধ্যে, হ্যাঁ ম্যাচে কেউ যদি কোনো অখেলোয়াড়োচিত আচরণ ঘটে ম্যাচের মধ্যে, তাহলে নিশ্চয়ই কোনো গালাগালি হলো, ধাক্কাধাক্কি হলো, সেখানে তিনি ডিসিশন দেবেন। কোনো পয়েন্ট অফ লর কিছু জিনিস তৈরি হলে তিনি ওপিনিয়ন দেবেন। কে কার সঙ্গে হ্যান্ডশেক করলো কি করলো না, এটা তো ক্রিকেট আইনের মধ্যে নেই। ভারতীয় বোর্ড তো ঠিকই বলছে এটা একটা সৌজন্য, এই সৌজন্য আমি দেখাতে পারি, আমি কখনো নাও দেখাতে পারি। এমন একটা অবস্থা যে সৌজন্যটা দেখায়নি। তাই আজকে যখন করাচি থেকে আমায় পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্ক থেকে ফোন করেছিল, যাদের সিঙ্গাপুরের শাখা আছে, আমি এটা বারবার বোঝানোর চেষ্টা করছিলাম যেটা ক্রিকেটের নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু যিনি পাকিস্তানি সাংবাদিক ওপারের সৈয়দ কিছু একটা, আমি এর আগে ওনাকে দেখিনি, তিনি বারবার বলছেন ভারত অত্যন্ত অন্যায় করেছে, এবং তিনি বললেন যে পাকিস্তান সিলেকশনে কিছু ভুল হয়েছে, নইলে পাকিস্তান এটা পরের ম্যাচে যদি ঠিক করে নেয়। আমার মনে হয় পাকিস্তান সিলেকশনে যদি ভুল হয়, আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে ভারতীয় দলের যারা বাইরে আছে তাদের নামগুলো কে কে ভাবুন। ঋষভ পান্ত এখন আর সুযোগই পান না টি-20 ক্রিকেটে, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং, এরা সব টিমের বাইরে বসে আছেন। ওয়াশিংটন সুন্দর, এরাও কিন্তু টি-20 ক্রিকেট ভালো খেলেন। এতটাই স্ট্রং আজকের ইন্ডিয়ান টিম, কি বলবো। একদম ইন্ডিয়ার আরেকটা টিমও যদি খেলতো এখানে, মানে ইন্ডিয়ার বি টিম আমি ধরে নিচ্ছি, সেই টিমকে হারাতে গেলেও কিন্তু পাকিস্তানকে বেগ পেতে হতো। তবে গৌতম দা, আমার মনে হয় আরেকটা বিষয় একদম স্পষ্ট করা, একটা ছোট্ট বিরতিতে যাই, তারপর আবার তোমার কাছে আসবো। চাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত ফেরত আসছি আপনাদের কাছে। ফিরে এলাম বিরতির পর, সময় খুব বেশি নেই, কিন্তু একটা কথা খুব কৌতূহল লাগছে যে ভারত পরের ম্যাচগুলোতে পাকিস্তানের সামনে কি করবে। যে প্রেশার পাকিস্তান তৈরি করেছে, জয়জ্যোতি আমার ধারণা ঠিকই বলছে যে পরের ম্যাচ যদি রোববারে দেখা হয়, ভারত পাকিস্তানকে অবশ্য তার আগে সংযুক্ত আমির শাহীকে হারাতে হবে। যদি হারাতে না পারে তাহলে কিন্তু পাকিস্তান গ্রুপ লাস্ট 4-এ যেতেই পারবে না। সো পাকিস্তান যদি জেতে তবে না কথা, তো আমরা যখন ব্রিজটা ক্রস করব তখন নয় ব্রিজের কথা ভাববো। এখন ভেবে কি করব, কিন্তু যা মনে হচ্ছে ভারত সেদিনও হ্যান্ডশেক করবে না।
এবং ফাইনালে যদি দেখা হয় হয়তো সেদিনও করবে না, কারণ যতক্ষণ না এই পেহেলগাঁও প্রসঙ্গে পাকিস্তানের কোনো স্বচ্ছতা আসে পাকিস্তানের মনোভাবে, ততক্ষণ ভারত বোধহয় খেলার মাঠেও অনড় থাকবে। এবং এটা একটা বিশাল স্টেটমেন্ট যেটা ভারত দিয়েছে। জয়জ্যোতি কি বলবো? একদম বিশাল স্টেটমেন্ট। এই এশিয়া কাপ কেন, এশিয়া কাপের ফাইনালে দেখা হলেও তারা যে করমর্দন করবে না একদম নিশ্চিত। আমি নিশ্চিত যদি T20 ওয়ার্ল্ড কাপেও ফাইনালে ইন্ডিয়া পাকিস্তান হয় সেখানেও করমর্দন করবে না, কারণ এটার আঁচটা থেকে যাবে। এত সহজে এটা মানে মিটবার নয়। আর যেটা আপনারা দেখেছেন গতকাল সেটাই থাকবে। তবে যেটা বলতে চাইছিলাম এর আগের সেগমেন্টে, যে এই যে ম্যাচ রেফারি নিয়ে এত কথা হচ্ছে, মানে পিসিবি হঠাৎ করে দাবি করলো কেন? মানে এই যে পিসিবি আইসিসিকে চিঠিও লিখছে যাতে অপসারণ করা হয়, হঠাৎ করে ম্যাচ রেফারির দিকে তারা খেপে গেল কেন? যত দোষ নন্দ ঘোষ, সেই বাংলা কথা। নিজেরা ম্যাচ হেরেছে, নিজেদের নিয়ে কিছু কথা বলছে না, নিজেরা জঘন্য ব্যাটিং করেছে তাদের নিয়ে কোনো কথা নেই, যত দোষ হয়ে গেল ম্যাচ রেফারি। মাইক হেসন খুশি হবেন, কারণ তার চাকরি না গিয়ে ম্যাচ রেফারির চাকরি নেওয়ার চেষ্টা করছে পিসিবি। তবে এখন সময় হয়ে গেছে একটা কুইজের। আপনারা জানেন ন্যাশিওর আমাদের গিফট দেয়। আমি দুটো প্রশ্ন আজকে কুইজে করবো এই জন্যে যে গতকাল একটা প্রশ্নের উত্তরে কেউ ঠিকঠাক দিতে পারেননি। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি আমরা যখন প্রোমো তৈরি করি তখন বলেছিলাম। সেটা হচ্ছে যে আমি একজন ভারতীয় ক্রিকেটার, আমি ব্যাট করছিলাম 200-র কাছাকাছি রানে। এই সময় হঠাৎ একজন প্রাক্তন ভারত অধিনায়ক আর একটা চিরকুট পেলাম মাঠের মধ্যে, 12 ম্যান নিয়ে এলো। সেখানে তিনি বলছেন ডিক্লেয়ার করো, নইলে কখন অপোনেন্টকে আবার আউট করবে। ওনার সেই চিরকুটটা পেয়ে কিছুক্ষণের মধ্যে আমি ডিক্লারেশন করে দিলাম, 200টা আর করলাম না। আমি কে? এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, যে আমি একজন এমন হতভাগ্য ইন্ডিয়ান ক্রিকেটার যার বাড়িতে জন্মদিন পালনের রেওয়াজ ছিল না, কারণ আমার বাবা জন্মদিন পালনের দিন মারা যান। তারপরে যখন আবার আমার জন্মদিন পালনের কথা হয়, তখন আমাদের পরিবারের একজন কর্মচারী, খুব সিনিয়র, সে বলে আবার কেন জন্মদিন পালন করছেন? আমার জন্মদিন পালন হলো, তার 1 বছরের মধ্যে আমি মারা গেলাম। অর্থাৎ দুটো ঘটনা ঘটলো জন্মদিনকে কেন্দ্র করে, একটা একটু পরে, একটা সেদিন। আমি কি? এই দুটো প্রশ্নের উত্তর দিন। তাহলে কেউ যদি দুটো প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, বাম্পার দুটো পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন পুজোর আগে। অ্যাশিওরের দারুণ লোভনীয় পুরস্কার। কিন্তু আজকে আমরা পুরস্কারের চেয়ে বেশি কথা বললাম হ্যান্ডশেক না করার। আর মনে রাখবেন, পুরস্কার যিনি আপনার হাতে তুলে দেবেন তিনি কিন্তু হ্যান্ডশেক করবেন পুরস্কার দিয়ে। আজকে বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে এই করমর্দনের শৈত্যে থেকে ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।